আচ্ছা, এটা সত্যি কথা বলো তো, তোমার কি মনে হয় আইপিএল ম্যাচের হার জিতটা আগে থেকেই ফিক্স করা থাকে নাকি থাকে না? আর যদি আমায় জিজ্ঞেস করো তাহলে বলবো এটা এমনই একটা বানর না, যেটা দেখার আনন্দে আমরা সবাই শুধু বানরের দিকেই তাকিয়ে থাকি, আর সেই সুযোগে পকেটমার কখন যে সাইড থেকে এসে আমাদের পকেট কেটে সবটাই নিয়ে চলে যায় সেটাই বুঝে উঠতে পারি না আমরা। মানে ব্যাপারটা ঠিক এইরকম, আমাদের ভারতীয়দের কাছে যেখানে ক্রিকেটকে পূজা করা হয় আর ক্রিকেটারদেরকে ভগবান মানা হয়, সেখানে সেই ভগবানরাই মাঠে খেলার জায়গায় আমাদের বিশ্বাসের সাথে খেলে নিজেদের পকেট ভরিয়ে বেরিয়ে যায়। আর এদিকে আমরা কার ভগবান কত বড় সেই নিয়েই লড়াই করে মরি। সাথে আজ আমরা আইপিএল এর ইতিহাসে এমন কিছু জুয়ারি কাম প্লেয়ারদের নিয়ে কথা বলতে চলেছি, যেখানে কিছু প্লেয়ারদের ব্যাপারে কম বেশি আমরা সবাই শুনেছি, কিন্তু আজও এমন কিছু ভগবানরূপী ক্রিকেটার আছে যারা চুপচাপ দিনের পর দিন নিজেদের পকেট ভরিয়ে যাচ্ছে, আর আজও আমরা তাদের ধোয়া তুলসী পাতার মতো মুখের পিছনে আসল বেইমানের মুখটাকে দেখতেই পাচ্ছি না। কিন্তু আজ আমি তোমায় গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওর শেষে তুমি এমন কিছু দেখতে চলেছো যেটা তুমি কখনো স্বপ্নেও ভাবোনি। আর এই ভিডিওটা তোমার যদি 1% ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, যেখানে ম্যাচ ফিক্সিং বা বেইমানির কথা আসবে আর সেখানে পাকিস্তানের কথা হবে না, এমনটা কি হতে পারে? একদমই না। তাহলে শোনো, পাকিস্তান হলো এমনই একটা দেশ যেটা ক্রিকেট জগতে সর্বপ্রথম ম্যাচ ফিক্সিং এর জন্ম দেয়। সালটা ছিল 1994। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তান আসে এবং যথারীতি পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার 3টি টেস্ট ম্যাচও খেলা হয়। কিন্তু ম্যাচ শেষে তৎকালীন অস্ট্রেলিয়ান প্লেয়ার শেন ওয়ান একটা প্রেস কনফারেন্সে জানান যে টেস্ট সিরিজ চলাকালীন পাকিস্তানি প্লেয়ার সেলিম মালিক তাদের হোটেল রুমে আসে এবং অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরকে এই টেস্ট সিরিজটা হেরে যাওয়ার জন্য তাদেরকে $27,600 অফার করেন। এবং এই সেলিম মালিক অস্ট্রেলিয়ান প্লেয়ারদের উদ্দেশ্যে বলেন, যদি পাকিস্তান এই টেস্ট সিরিজটা হেরে যায় তাহলে পাকিস্তানি জনগণ তাদেরকে কোনো মতেই বাঁচতে দেবে না, তাদের ঘর বাড়ি সবটাই জ্বালিয়ে দেবে। আর এই কথাটা শেন ওয়ান তৎকালীন সময়ে ম্যাচ রেফারিকেও জানিয়ে দেয়। Our houses will get burnt down. Our families' houses will get burnt down. $200,000 cash for you and Tim May. So we go and tell Mark Taylor, Bob Simpson. এবং পরে পাকিস্তানি ক্রিকেট বোর্ড যখন এই ম্যাচ ফিক্সিং কেসটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে তখন জানা যায় যে এই ম্যাচ ফিক্সিং এর পিছনে পাকিস্তানি প্লেয়ার সেলিম মালিকের সাথে ওয়াসিম আকরমও ছিলেন। সাথেই পাকিস্তানি ক্রিকেট বোর্ড সেলিম মালিককে তো লাইফ টাইমের জন্য ব্যান করে দেয়, কিন্তু ওয়াসিম আকরমের উপরে কোনো কেসই হয় না। আর পাকিস্তানি ক্রিকেট বোর্ডের এই ধরনের পক্ষপাতিত্ব করার পিছনে আসল কারণটা যে কি ছিল সেটা আজও জানা যায়নি। তারপরে এই ম্যাচ ফিক্সিং এর ভাইরাসটা পাকিস্তান থেকে উড়তে উড়তে ভারতের মাটিতে এসে ছড়িয়ে পড়ে। সাথেই 1997 সালে আউটলুক ম্যাগাজিনের তরফ থেকে প্রাক্তন ইন্ডিয়ান ক্রিকেটার মনোজ প্রভাকরের একটা ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে তিনি বলেন 1994 যখন শ্রীলঙ্কা বনাম ভারতের সিঙ্গার কাপ ম্যাচ চলছিল, ঠিক তখনই ম্যাচ শুরু হওয়ার আগে তারই টিমমেট শ্রীলঙ্কার সাথে হেরে যাওয়ার জন্য তাকে $25 লাখ অফার করে। আর মনোজ প্রভাকরের এইরকম স্টেটমেন্ট পাবলিকালি আসতেই বিসিসিআই এবার নড়ে চড়ে বসে এবং মনোজ প্রভাকরের এই কথার পিছনে সত্যতা যাচাই করতে বিসিসিআই এর ইনভেস্টিগেশন শুরু করার কিছুদিনের মধ্যেই বিসিসিআই প্রেসিডেন্ট আয়েশ বিন্দা জানান যে মনোজ প্রভাকরকে $25 লাখ অফার করা সেই ব্যক্তিটা আর কেউ নয়, আমাদেরই দেশের ভগবানরূপী ক্রিকেটার কপিল দেবই অফার করেছিলেন। আর এই খবরটা তৎকালীন সময় ভারতীয় জনগণের সামনে আসতেই গোটা ভারত দেশ যেন ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু সময়ের সাথে সাথে এই খবরটা কাগজের নিচে চাপা পড়ে যায়। তারপরে 6-7 বছর পর্যন্ত কোনো রকম ম্যাচ ফিক্সিং এর ঘটনা আমাদের সামনে আসেনি, কিন্তু তারপরে কয়েক বছরের মধ্যেই 2000 সাল থেকে ধীরে ধীরে মোহাম্মদ আজহারউদ্দিন, মনোজ প্রভাকর, অজয় জাডেজা এবং নবজোৎ সিং সিদ্ধুর মতো এক সময়ের ভগবানরূপী প্লেয়াররাও সামান্য কিছু টাকার লোভে গোটা ভারতবাসীর বিশ্বাসের সাথে খেলে ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত এইরকম জুয়ারি কাম প্লেয়ারদের কোনো রকম সাজাই হয়নি, কারণ এটাই সত্যি যে আমাদের দেশে এইসব জুয়ারিদের জন্য তেমন কোনো পোক্ত আইনই নেই। সাথেই 2000 সালের পর থেকে প্রায় 13 বছর পর্যন্ত ইন্ডিয়াতে তেমন কোনো ম্যাচ ফিক্সিং এর ঘটনা সামনে আসেনি। কিন্তু তারপর আরো একবার 2013 আইপিএলে পুলিশের সামনে ততদিনের সব থেকে বড় ম্যাচ ফিক্সিং এর ঘটনা সামনে আসে। আর শুনলে অবাক হবে, প্রথমত পুলিশের কাছে আইপিএল এর ম্যাচ ফিক্সিং নিয়ে দূর দূর পর্যন্ত কোনো খবরই ছিল না, বরং অন্য একটা কেসের ইনভেস্টিগেশন করতে গিয়ে ভাগ্যচক্রে দিল্লি পুলিশ এই আইপিএল এর ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা জানতে পারে। মানে ঘটনাটা ঠিক এমন ছিল, 2013 জানুয়ারি মাসের শুরুর দিকে মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের মারফত সিবিআই মোট 42 জনের উপরে দেশ বিরোধী কাজের জন্য কেস ফাইল করে, যাদের মধ্যে বেশিরভাগই ছিল পাকিস্তানি। আর তাদেরই মধ্যে সবথেকে অন্যতম দুজন হলো দাউদ ইব্রাহিম এবং ছোটা শাকিল। আর এই দুজনের পিছনে কয়েক মাস ধরে সিবিআই একদম নাছোড় বান্দার মতো পড়েছিল। তারপরে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে দুটো মোবাইল নাম্বারও পায়, যেগুলো ছিল 923332064488 এবং 971561363786। আর সিবিআই দ্বারা 2013 ফেব্রুয়ারির শেষের দিকে এই দুই নাম্বারে ফোন ট্যাপিং শুরু করে দেওয়া হয় এবং তারপরে এই দুই নাম্বারের কল রেকর্ডিং শুনে বোঝা যায় যে এই দুই নাম্বারে কথা চলছে অশ্বিনী আগরওয়ালের, যে কিনা আন্ডারওয়ার্ল্ডে টিঙ্কু মান্ডি নামে পরিচিত। আর এই টিঙ্কু মান্ডির সাথে কথা হচ্ছে সুনীল ভাটি এবং কিরণ ঢোলে নামের দুই ম্যাচ ফিক্সারের। তারপরে সিবিআই সুনীল ভাটি এবং কিরণ ঢোলের কল ট্রেস করে বুঝতে পারে যে এদের কথা চলছে তৎকালীন রাজস্থান রয়্যালসের প্লেয়ার অজিত চান্ডিলা এবং জিজু জনার্দন নামের আর এক ম্যাচ ফিক্সারের সাথেই। তারপরে যখন জিজু জনার্দনের কল ট্রেস করা হয় তখন বোঝা যায় জিজু জনার্দনের সাথে ডিরেক্ট লিঙ্ক আছে ইন্ডিয়ান ক্রিকেট প্লেয়ার শ্রীশান্তের। আর এবারে আইপিএল এর সাথে আন্ডারওয়ার্ল্ডের ডিরেক্ট কানেকশন পাওয়াতে দিল্লি পুলিশও এবার তৎপর হয়ে যায়। সাথে
তাই দিল্লি পুলিশ কোনো রকম প্রতিক্রিয়া না করে চুপচাপ সমস্ত ম্যাচ ফিক্সার সহ প্লেয়ারদের কল রেকর্ডিং শুনতে থাকে। আর এরই মধ্যে 2013-র 5ই মেতে জয়পুরে রাজস্থান রয়্যালসের সাথে পুনে ওয়ারিয়ার্সের একটা ম্যাচ ছিল এবং সেই ম্যাচটি হওয়ার ঠিক আগের দিন দিল্লি পুলিশ কল রেকর্ডিংয়ে রাজস্থান রয়্যালসের প্লেয়ার অজিত চান্ডিলার সাথে অমিত সিং নামের একটা ফিক্সারের কথা শুনতে পায়, যেখানে অমিত সিং অজিত চান্ডিলাকে তার তৃতীয় ওভারে 14 রানের থেকে বেশি রান দিতে বলে এবং পরের দিন ঠিক একইভাবে অজিত চান্ডিলাও তার তৃতীয় ওভারে 14 রানের থেকে বেশি রান দেয়। আর এই সব কথোপকথন দিল্লি পুলিশ পুরোটাই রেকর্ড করে নেয় এবং এই ঘটনার ঠিক 4 দিন পরে মানে 2013-র 9ই মেতে মোহালিতে রাজস্থান রয়্যালসের সাথে কিংস 11 পাঞ্জাবের ম্যাচ ছিল। আর এদিকে দিল্লি পুলিশ জিজু জনার্দনের কল ট্রেস করতে করতে বুঝতে পারে যে তার সাথে শ্রীশান্তের কথা চলছে, যেখানে জিজু জনার্দন শ্রীশান্তকে বলতে শোনা যাচ্ছে যে তার তৃতীয় ওভারে সব থেকে বেশি রান দিতে হবে এবং ওভার শুরু করার আগে কোমরে একটা সাদা টাওয়াল গুঁজে সিগন্যালও দিতে হবে। সাথে শ্রীশান্তকে আরো বলে যে ওভার শুরু করার আগে একটু সময় নিয়ে শুরু করার জন্য, কারণ সেই সময় একটু বেশি পরিমাণ টাকা লাগানোও সম্ভব হবে। जो फ्रंट पर रहने वाला एक शख्स जो अरेस्ट हुआ है, जीजू नाम का आदमी है, उसकी और एक बुकी है, इनके आपस का कन्वर्सेशन है जिसमें ये डिसाइड हो रहा है श्रीशांत अपने स्पेल के दूसरे ओवर में 14 रन या 14 से ज्यादा देगा। আর এই পর্যন্ত পুলিশের কাছে একাধিক প্রমাণও চলে আসে এবং দিল্লি পুলিশ ঠিক করে এবারে সবাইকে অ্যারেস্ট করার সময় এসেছে। সাথেই দিল্লি পুলিশের পরিকল্পনা অনুযায়ী 2013-র 15ই মের মাঝরাতে দিল্লি পুলিশ দুটো গ্রুপে ডিভাইড হয়ে একটা টিম সমস্ত প্লেয়ারদের অ্যারেস্ট করতে যায় এবং অন্যদিকে আরেকটা টিম সমস্ত ম্যাচ ফিক্সারদেরকে ধরতে বেরিয়ে পড়ে। আর 15ই মের রাতে শ্রীশান্ত মুম্বাইয়ের হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলেন এবং যখন পুলিশ সেখানে পৌঁছে শ্রীশান্তের রুমে রেড করে তখন পুলিশ দেখতে পায় শ্রীশান্তের রুমে শ্রীশান্তের সাথে সেই জিজু জনার্দন সহ দুটো আননোন মেয়েও ছিল। সাথে শ্রীশান্তের রুম থেকে 72,000 টাকা ক্যাশ এবং কিছু ক্রেডিট কার্ডও পাওয়া যায়। আর এখান থেকে পুলিশ এদের সবাইকে অ্যারেস্ট করে হোটেল ট্রাইডেন্টে পৌঁছায়, যেখানে রাজস্থান রয়্যালসের বাকি পুরো টিম মেম্বাররাই ছিল এবং পুলিশ ওখানে গিয়ে রাজস্থান টিমের সিইও রঘু আইয়ারকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখিয়ে বলে আমরা শ্রীশান্তকে অলরেডি অ্যারেস্ট করেছি, সাথেই রাজস্থান টিমের অজিত এবং অঙ্কিতকে ম্যাচ ফিক্সিং এর কারণে অ্যারেস্ট করতে হবে। তারপরে পুলিশ রাজস্থান রয়্যালসের এই 3 জন প্লেয়ারকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায় এবং তারপরে তিনি রাজস্থান টিমের ক্যাপ্টেন, কোচ, সিইও, ওনার এবং আইপিএল এর সবাই একটা প্রেস কনফারেন্স করে শ্রীশান্ত, অজিত এবং অঙ্কিতের ম্যাচ ফিক্সিং করার ঘটনাটা পাবলিকালি জানিয়ে দেয় এবং তারপরে কিছুদিনের মধ্যেই দিল্লি পুলিশের দেখা দেখি মুম্বাই পুলিশও ম্যাচ ফিক্সিং রিলেটেড ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আর সেই ইনভেস্টিগেশনে বিসিসিআই চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাই গুরুনাথ মায়াপ্পানেরও নাম আসে, যে কিনা সিএসকে টিম ম্যানেজমেন্টের একজন মুখপাত্রও ছিলেন। কিন্তু এই গুরুনাথ মায়াপ্পান পুলিশের ভয়ে কয়েকদিন গা ঢাকা দিলেও 2013-র 24শে মেতে গুরুনাথকে অ্যারেস্ট করে নেয় মুম্বাই পুলিশ এবং পরে পুলিশ তাকে ইনভেস্টিগেশন করে তার থেকে কয়েকটা ম্যাচ ফিক্সার সহ কিছু পাকিস্তানি মোবাইল নাম্বারও পাওয়া যায়, যার মধ্যে একটা ছিল 923332064488, যেটা কিনা স্বয়ং দাউদ ইব্রাহিমেরই ছিল। তারপরে এই ম্যাচ ফিক্সিং রিলেটেড আরও ইনভেস্টিগেশন করে জানা যায় যে আইপিএল এর সমস্ত ধরনের ম্যাচ ফিক্সিং পাকিস্তানে বসে আন্ডারওয়ার্ল্ডই চালাচ্ছে। আর এত সব কিছু জানার পরেও কোর্ট থেকে সমস্ত জুয়ারি কাম প্লেয়াররা তেমন কোনো শাস্তি পায়নি যতটা কি দরকার ছিল, কারণ শুনলে অবাক হবে ইন্ডিয়াতে পাড়ার মোড়ের জুয়ারিদের জন্য যে আইন সেই একই আইন এই বেঈমানদের জন্য, তো বেশি কিছু হওয়ার এক্সপেক্টও করা যায় না। তাই তো আইপিএল যতদিন ইন্ডিয়াতে আছে ততদিন জনগণ বোকা বানতে থাকবে আর এদের মতো প্লেয়াররা নিজেদের পকেট ভরিয়ে আমাদের বিশ্বাসের সাথে খেলতে থাকবে। আর এখানেই শেষ হলো আজকের গল্প। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সারে বলো জয় শ্রীরাম।